আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার, আদালতে তোলার কথা আজ। প্রচলিত কূটনৈতিক উপায়ে ভারতের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশ, পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা। গণ অভ্যুত্থানের ধারক হিসেবে নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলছে টিআইবি, ইতিবাচক সহযোগিতায় কেন্দ্রীয় সমন্বয়কদের আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রোববার রাত 11টার দিকে আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নরতন কলোনি থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে। প্রচলিত কূটনৈতিক উপায়েই ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা হবে, অন্য কোনো দেশের মাধ্যমে নয় বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সফররত মার্কিন প্রতিনিধি দলের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে সচিব জানান, পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠন, আর্থিক ও মৌলিক সংস্কার আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে কথা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমলের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের এই দলটি সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আলোচনায় বসেন অর্থ উপদেষ্টার সঙ্গে। দুপুরে তাদের সম্মানে পররাষ্ট্র সচিবের মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভোজ শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ কথা না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। প্রশ্নের উত্তরে সচিব জানান, নতুন সরকারের প্রেক্ষাপট, সংস্কার আর সহযোগিতা নিয়ে আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ চলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও ভোজ সভায় তাদের দেখা হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সেই চেতনার ধারক হিসেবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সুফল পেতে ইতিবাচক সহযোগিতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রোকসানা আমিনের রিপোর্ট। নতুন বাংলাদেশ, গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা নিয়ে
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 2024 উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবির আলোচনা। বেশিরভাগ মানুষ, স্পেশালি ছেলেমেয়েরা। রাজনীতির মাঠের সংস্কারে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন দলের সূচনা হবে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। আলোচনায় এ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন টিআইবি প্রধান। যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। যদি এই চেতনার, বৈষম্য বিরোধী চেতনা রিপিট করছি, এবং নতুন বাংলাদেশের যে অভিষ্ট, সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি। বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয়, এই স্বপ্নকে যদি সাফল্যের দিকে নিতে হয়, তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিবর্তন করতে হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত যারা দ্বিমত প্রকাশ করতে চায়। যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমরা আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি, ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি। এটা আপনারা চান কিনা, এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের অ্যাম্বিশন কি? আমাদের অ্যাম্বিশন একদম পিওরলি, যেটা বলতে গেলে সেটা হচ্ছে এখন থেকে 200-300 বছর পরেও যদি ইতিহাসের বই লেখা হয় বাংলাদেশে, সেখানে পজিটিভলি আমাদের নাম লেখা থাকবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি আরেকটা ছাত্রলীগ হলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? বা আমরা যদি এখন চাঁদাবাজি করে বেড়াই, ক্ষমতা খাটায় বেড়াই, তাহলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? 20 বছর পরেই বলবে না। সরকারে ছাত্ররা আছেন, কিন্তু সরকারে ওই পুরনো আমলাতন্ত্র এবং ঔপনিবেশিক শক্তিও আছে। আমরা চাচ্ছি যে এই সমাজের প্রত্যেক গ্রামে যারা মুরব্বী, এদেরকে ইনঅ্যাক্ট করতে, সে আবার সোশ্যাল লিডার হয়ে উঠুক। ওখানে সে বিএনপি করে দেখে সে হচ্ছে ওই গ্রামের মুরব্বী থাকবে, কিংবা সে জামাত ইসলাম করে দেখে মুরব্বী থাকবে, কিংবা সে সমন্বয়ক দেখে সমন্বয়কের বাবা মুরব্বী হবে, বিষয়টা ওরকম না। তবে রাজনৈতিক দলবাজ, দখলবাজ ও চাঁদাবাজরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে স্বৈরাচার সরকারের মতো একইভাবে তাদের পতন হবে, সেটি মনে রাখতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে আসেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হচ্ছে দিনটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের 15 দিনের অনুষ্ঠান শুরু হয়েছে রোববার সন্ধ্যায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয়েছে। বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে রাজধানীতে বের করা হবে যশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলায়, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে সবাইকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয়। কর্মসূচির প্রশংসা করে বিশিষ্টজনরা বলেছেন, শুধু রোপণই নয়, এর সঠিক পরিচর্যায়ও সবাইকে এগিয়ে আসতে হবে। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবছরও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে গণসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2 মাস ব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক এবং শ্রমিকেরা অংশগ্রহণ করেন। বন্যা প্রতিরোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছের শিকড় মাটির সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, যা মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টির পানি শোষণ করে, যা বন্যার পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক। শিক্ষার্থীরা প্রকৃতি ও জীবন ক্লাবের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছে এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে
আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ ও চারা উপহার দেয়া হয়। বৃক্ষরোপণ এবং মানুষের জীব এবং বৈচিত্র্যের সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করে। সবাই গাছ লাগাবে, এই গাছে আমাদের উপকার হবে। প্রকৃতি যদি মানুষের কাছ থেকে সম্পর্ক না থাকে তাহলে জীবনের কোনো স্বাচ্ছন্দ্য থাকে না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুন্দরবন যেভাবে সাপোর্ট দেয়, আমরা যদি এইরকম করে প্রত্যেক এলাকায় সবুজের একটা করে বেষ্টনী করে তুলি তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। আমাদের বাংলাদেশে যে ধর পরিমাণ আমাদের বৃক্ষ থাকার কথা সেই শতাংশ নেই। সকলেরই উচিত মিনিমাম 3টা করে গাছ যদি আমরা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সেই পরিবেশে ভারসাম্য রক্ষা করতে পারবো। এটি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ যেটি প্রতি বছর এই প্রকৃত জীবন লাভ করে থাকে। যে ছাত্রছাত্রীদেরকে আজকে চারা বিতরণ করা হলো, তারা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোকে টিকিয়ে রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, তাহলে এই ছাত্রছাত্রীরা সহ আমরা সকলেই উপকৃত হব। সবুজ শ্যামল বাংলা গড়তে কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামী দিনে গাইবান্ধা জেলায় আমরা সবুজায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই কাজটি আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, আমাদের অত্যন্ত ভালো লাগে। গাছের অপর নাম হলো জীবন। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা গাছ থেকেই পাই, যার কারণে আমরা চেষ্টা করতেছি গোটা গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা সবুজায়ন করার জন্য। তারা এই গাছগুলো রোপণ করে যথারীতি তারা পরিচর্যা করবে যাতে গাছগুলো বড় থাকে এবং পরিবেশ ভালো থাকে এবং ফলজ উৎপাদন হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চেঙ্গি, মাইনী ও হালদা নদীর 167টি পয়েন্টে 23.5 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফটিকছড়ি ও হাটহাজারীর লাখো মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে ভারী বর্ষণে আবারও বন্যায় ডুবে যেতে পারে বিস্তীর্ণ জনপদ। তবে টেকসই ব্যবস্থা নিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। আগস্টের শেষ সপ্তাহে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফটিকছড়ি, মিরেশ্বরাই এবং হাটহাজারী উপজেলার কয়েক লাখ মানুষ। তীব্র স্রোতে হালদা নদী ও শাখা খালের 20টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ভেসে যায় বসতবাড়ি সহ হাজার হাজার হেক্টর জমির ফসল। এখন যাতায়াতের সমস্যা হয়ে গেছে, আর ক্ষয়ক্ষতি তো হয়েছে, মানুষের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙ্গাগুলা যদি এগুলা এখন বেঁধে না দেয় আমরা পরবর্তী আরো বিষম ক্ষতির মুখে পড়বো, এর থেকেও বেশি ক্ষতির মুখোমুখি হবো। আমরা সরকারের কাছে চাই এই বাঁধটা নির্মাণ করে দিতে। তারা সরকারের কাছে আবেদন করেছি বাজি যেন আর মাইক তারে বানি এলে আর কি ব্যবস্থা করে দিতে পারে। এলাকাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওইটা যেহেতু পানি উন্নয়ন বোর্ড জিনিসটা করবে, বাঁধটা দেখভাল করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের, আমরা ওনাদের নলেজে দেওয়া হয়েছে, প্লাস সাথে সাথে জেলা প্রশাসনের নলেজে আছে। ভাঙন মেরামতের উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বার্তা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। চারদিকে পানি হতে আমরা মাটি পাচ্ছি না, মাটি না পাওয়ার কারণে যে সমস্ত এলাকাগুলো ভালো করে বন্ধ করার কথা সেগুলো আমরা এখনো 100% কাজ করতে পারিনি। আমরা চেষ্টা চালিয়েছি, পানি কমে গেলে আমরা যে এলাকাগুলো ব্রিজ হয়েছে টোটাল বেড়িবাঁধ ভেঙে গেছে সেগুলো জরুরি ভিত্তিতে বন্ধ করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেটা আমাদের হচ্ছে এলজিইডির হিসাবে আমাদের প্রায় 200 কিলোমিটার রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারও বন্যার কবলে পড়তে পারে ফটিকছড়ি ও হাটহাজারীর বিস্তীর্ণ জনপদ। জীবন জীবিকা বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান লাখো মানুষের। বিগত 50 বছরে ফটিকছড়ি কিংবা ভূজপুরবাসী এরকম তারা বন্যা দেখেনি। হালদা নদীর বেড়িবাঁধ বেগে এই এলাকার ঘর বাড়ি, গবাদি পশু, মৎস্য খামার সব বেশে নিয়ে গেছে। কৃষকদের একটাই দাবি, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তারা আবার যেন ঘুরে দাঁড়াতে পারে। চট্টগ্রামের ভূজপুর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। বিশ্ব ওজোন দিবস আজ। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য
করব ওজোন স্তর সংরক্ষণ, রুখব জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। 1987 সালের 16 সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী পণ্যের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিয়ল প্রোটোকল গৃহীত হয়। এই দিনটিতেই বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন রক্ষা দিবস হিসেবে পালিত হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গাউসিয়া কমিটি। মাওলানা উসমান আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মুফতি নাভেদ রেজা খান। সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন মাওলানা ফজলুল আজিম, মাওলানা সিরাজউদ্দৌলা কাদেরী ও মাওলানা সিরাজুল মোস্তফা আজহারি। অনুষ্ঠানে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে 113 জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে 64 জন ও বাস্তুচ্যুত হয়েছেন 3,20,000 মানুষ। মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এই অঞ্চলের কিছু দেশে ব্যাপক বৃষ্টি ও বন্যা শুরু হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 375টি স্কুল এবং প্রায় 66,000 বাড়ি ধ্বংস হয়েছে। কয়েক মাইল রাস্তা ও অন্যান্য অবকাঠামো ভেসে গেছে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে এবং খাদ্য ও পানীয় জলের জন্য তহবিল সরবরাহ করা হয়েছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 44 কোটি টাকার গবাদি পশু ও হাঁস মুরগি। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত 4,134 জন খামারি। ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্টদের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীতে হঠাৎ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় 98,255টি গবাদি পশু ও প্রায় 3 কোটি হাঁস মুরগি। নষ্ট হয় পশু পাখির দানাদার খাদ্য, খড় ও ঘাস। বানের পানি নিঃস্ব করেছে উদ্যোক্তা ও খামারিদের। আমার 24,000 ছিল, এর ভিতরে 18,000 মারাই গেছে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ছিলাম না এই ভয়াবহ বন্যার কবলিতে, যে আমরা পূর্বে পড়ি না, এই ধরনের অভিজ্ঞতা ছিল না আমাদের। বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে মনে করুন ভিতরে গ্যাস হয়ে গেছে, এই জন্য মুরগি মারা যাইতেছে। এখন আমরা কোনো রকম মুরগি বাঁচাতে পারতেছি না। আমাদের এখানে গরু পানি ওঠার পরে গরুর খাওয়ান, খের, ঘাস এবং রেডি করা খাদ্য সব পানি নিয়ে গেছে। আমাদের ঘর ভাঙছে, গরু মারা গেছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে ওঠা এসব ক্ষতিগ্রস্ত খামারিরা এবারও ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায়। আমি ক্ষতিগ্রস্তর আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই। এখন যদি সরকার কোনো রকমের সহায়তা করে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব। খামার পানিতে ভেসে যায়, এতে আমি প্রায় 5 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হই, এখন নিঃস্ব হয়ে যায়। আমাদের দাবি সরকার আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে সুদমুক্ত ঋণ দিব বা আর্থিক সহযোগিতা করবে, তাহলে হয়তো আমার ঘুরে দাঁড়ার সম্ভাবনা আছে। প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হলেও মিলছে না বরাদ্দ। খামারদের জন্য যে আমরা তাদের যে ক্ষুদ্র ঋণগুলি আছে বিনা সুদমুক্ত, যাতে তাদেরকে আমাদের সাধারণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন এনজিও, জিও এনজিও সবাই যাতে তাদের পাশে ক্ষুদ্র ঋণ দিয়ে দাঁড়ায়, তাহলে তারা দাঁড়াতে পারবে। নতুন করে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন খামারিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। রাতের আঁধারে বন থেকে সংঘবদ্ধ চোরাই চক্রের গাছ কেটে নেওয়া আর বনরক্ষীর অভাবে ছোট হচ্ছে বরগুনার তালতলির টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। সেই সাথে অব্যবস্থাপনা ও অবহেলায় বেহাল দশা টেংরাগিরি ইকো পার্কের। এতে হুমকিতে উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীব বৈচিত্র্য। প্রাণ প্রকৃতি ও দেশের অন্যতম এই পর্যটন খাত রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি পর্যটক ও পরিবেশবাদীদের। হাসান ঝন্টুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
সাগর ঘেরা আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। সুন্দরী, গেওয়া, বাইন সহ মূল্যবান গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটকের গন্তব্য এই বন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বন খেকোদের দৌরাত্ম্যে ধীরে ধীরে উজাড় হচ্ছে বনাঞ্চল। ধ্বংসের মুখে ট্যাংরাগিরি ইকো পার্কও। পিকনিক স্পট, কাঠের ব্রিজ এবং চলাচলের রাস্তাসহ জরাজীর্ণ সব স্থাপনা। থাকার রেস্ট নেওয়ার জায়গা নাই, ভালো ওয়াশরুমের দরকার আছে, তারপরে দোকানপাটেরও দরকার আছে। এসে অনেক দূর থেকে এসে খাওয়া দাওয়া করতে চায় অনেকে, সেরকম কোনো জিনিস নাই এখানে। এই জায়গাটায় অবকাঠামোগুলো যে স্থাপনাগুলো আছে জরাজীর্ণ অবস্থা, পর্যটক বান্ধব নয়। এখানে আরও সুন্দর করা যায়, এখান থেকে অনেক রাজস্ব আয় করা যায় এবং পর্যটকদের সেবা দেওয়া যায়। যেরকম একটা রাস্তার ব্যবস্থা আছে, এটা যদি আরেকটু বড় করে বিচ পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় সুন্দর হয়। যদি রাস্তাটা পুরোটা থাকতো, এই যে বিচটা, তাহলে বিচ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যেত। এই গাছপালা নতুনভাবে কোনো পশু পাখি এখানে চাই, হরিণ চাই, কুমির চাই, তা তো এখানে নাই। পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই পর্যটন কেন্দ্রে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু বন্যপ্রাণী আছে, সেখানে অনেক পর্যটক তারা কিন্তু নিয়মিত আসেন এখানে। এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেখানে আমরা তালতলি পয়েন্টও চেষ্টা করে যাচ্ছি। সরকারের বরাদ্দ পাওয়া সাপেক্ষে হয়তো আমরা এই কাজগুলো করতে পারলে আমার বিশ্বাস যে এই বনকে আমরা রক্ষা করতে পারবো। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।